পতিত স্বৈরাচার তার ষড়যন্ত্র কখনই থেমে নেই, থেমে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। অ্যাডভোকেট হুমায়ুনুর যেটা বলছিলেন সেটা মূলত এনসিপির সকল নেতাদের পক্ষ থেকে, সাংগঠনিকভাবে এনসিপির পক্ষ থেকে হয়তো বক্তব্যটা যে এই দায় সরকার এড়াতে পারেনি, এই দায় প্রশাসনকে নিতেই হবে। মানে প্রশাসন এবং পতিত শক্তি দুটোকে যদি একসাথে বলা হয় তাহলে তো একটা বড় প্রশ্ন ওঠে সরকারের দিকেই। আপনি যদি কোনো ব্যাখ্যা দেন। না, প্রশাসন কখনই পতিত সরকার হতে পারে না এই মুহূর্তে। এটা আমি কখনই, এই যে হুমায়ুনুর আপার সাথে এটাকে আমি কখনই এক করব না। পতিত স্বৈরাচার তার ষড়যন্ত্র কখনই থেমে নেই, থেমে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এইটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো আমাদের মধ্যে সরকারি বিরোধী দল যারা আমরা আছি সবাইকে একটা কমন একটা ঐক্যের মধ্যে থাকতে হবে যে এই ফেসিস্ট সবার জন্য ক্ষতিকর, গণতন্ত্রের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। এই জায়গায় তো আমাদের কোনো দ্বিমত নেই। এবং আমরা সংসদে পরস্পর, এই যে নাহিদ ইসলাম যে বিরোধী দলের, উনি যে আমাদের হুইপ, চিফ হুইপি, তো ওনার প্রতি যেটা হয়েছে বা ওনার পরবর্তী বক্তব্য যা শুনলাম, বক্তব্য একই, সেটা হলো যে এই জাতীয়তাবাদী দল আমাদের সরকার, এই সরকারের আমলে যে কোনো অকারেন্স ঘটলে সেটা আমাদের উপর দায় দেবে। এটাকে তো রাজনৈতিকভাবে এটাকে ট্রেডিশনালি কিন্তু ব্লেমটা হবেই, কিন্তু সেইখানে আমাদের ঘটনা ঘটলো, এটা পুলিশ প্রশাসনের দায়। আমি এই কারণে প্রথমে বলতে চাই, যে কোনো জায়গায় নিশ্চয়ই আমাদের সরকার তো বসে থাকবে না, স্থানীয় পুলিশ প্রশাসনকে যারা এটার সাথে জড়িত তাদেরকে বলবে যে এটা কেন ঘটলো এবং এটার পিছনে কারা। নিশ্চয়ই ওই ব্যাখ্যাটা, আজকে যেহেতু ঘটনাটা ঘটলো, পুলিশের তরফ থেকে একটা ব্যাখ্যা আসবে, এই ব্যাখ্যাটা এবং এর দায় দায়িত্ব অবশ্যই আমাদের সরকারের। আমরা তো সরকারকে কখনো এই ধরনের কাজের প্রশ্রয় দিব না। এবং এইটা যেটা সৌরভ ভাই বলতেছিলেন, সৌরভ ভাই যেটা বলাটা, কখনোই এটা যেন এটা না হয় কখনোই। আজকে এটা হলো, আবার 7 দিন পরে যেটা বলতে তদন্ত হবে, তার মানে কি বাংলাদেশের মানুষকে এই ধরনের ট্রেডিশনাল যে এটা ব্যাড এক্সাম্পল, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাহলে জুলাই যোদ্ধা আমরা মুখে বলবো, আসলে ওই স্পিরিটটার প্রতি আমাদের মানে কেউই আমরা এটা ভ্যালুস দিলাম না। এবং এটার মর্যাদা যে না দিলে আমাদের ইন ফিউচারে আমাদের সবার জন্য কিন্তু একটা মানে আমাদের জাতির জন্য, গণতন্ত্রের জন্য কখনো একটা ভালো কিন্তু আমাদের কিন্তু সামনে বার্তা দেয় না। সুতরাং আমি মনে করি এই শ্রদ্ধাবোধটা এবং তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, এবং এইটার আশু তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে এটার মূল ঘটনার মধ্যে কারা জড়িত, পতিত স্বৈরাচারের সাথে যে একেবারে প্রশাসন জড়িত, এটা আমি কখনো বিশ্বাস করব না। তাহলে তো আমার জাতীয় দলের সরকার থাকে কোথায়, তাহলে আমার স্বরাষ্ট্রমন্ত্রী থাকে কোথায়? আমি এটাই বলছি। সুতরাং এটাকে এক করে দেখাটা, এটা আমি হতে পারে, এটা হিডেন তো অনেক কিছু থাকতো আমার মনের ভিতরে। আমি এখানে আসছি, আমার মনের ভিতরে কি আছে আপনি তো জানেন না, ডায়াগনস্টিক তো আপনার কাছে নেই। কিন্তু আমার জায়গা থেকে, এরা প্রশাসনের চেয়ারের জায়গা থেকে কোনো কারো গাফিলতি আছে কিনা, আমি তদন্ত করে, বা ওইটা আমি যখন এটার মূলে যাব, বা এই ঘটনাটা যখন আমি বের করতে বলবো, আমাদের দল যখন বলবে, তখনই এটা বেরিয়ে আসবে কার দায়িত্ব ছিল এবং কে এটার সাথে নেগলিজেন্সি করে এটাকে বাড়তে দিয়েছে। সুতরাং এটা আমার ক্লিয়ার। আমি এটাকে সরকারের দায় দায়িত্ব এই কারণে আমি বলবো, রাষ্ট্রের দায় দায়িত্ব যে কোনো অকারেন্সের জন্য, এবং সরকার যে আন্তরিক, এই আন্তরিকতার যদি অভাব থাকে, তখন এই আমাদের নুরাপা যদি আমাদের কোনো ব্লেম দেয়, হুমায়ুন নুরাপা, তখন সেটা আমরা অ্যাকসেপ্ট করবো, বা এটার প্রতিকারের মানসিকতা আমাদের যা যা পরবর্তীতে করা দরকার, নিশ্চয়ই সরকার আন্তরিক এবং সেটা করবে। আচ্ছা, জনাব সৌরভ হোসেন, আপনি আলাপে কিন্তু আছেন, যে কোনো প্রশ্ন আপনিও করতে পারেন। শুধু অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনার কাছে একটা বিষয় একটু জেনে নিতে চাই। এক বা দুইবার না, বহুবারই তো আপনাদের বাংলা মোটরের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেগুলো নিয়ে আমরা রিপোর্টও করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে। এনসিপি সাংগঠনিকভাবেও যারা আছেন তারা প্রত্যেকেই কম বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন। আজকে এই ঘটনা হওয়ার পর আপনাদের বিভিন্ন রকমের পোস্টের কমেন্ট সেকশন আমরা দেখছিলাম, অনেকেই প্রশ্নটা করছিলেন, আপনাদের নিরাপত্তার ঝুঁকি যখন আছে তখন আপনাদের দিক থেকে আসলে কোনো প্রস্তুতি ছিল কিনা? এরকম সময়ে যদি কোনো হামলা হয়, তাৎক্ষণিকভাবে আপনারা প্রতিবাদ করতে পারতেন যে অমুক অমুক মানুষ করতে পারে, সন্দেহের জায়গায় তালিকা করে বলতে পারতেন। মানে নিজেদের নিরাপত্তা জায়গাটা কতটা ভেবেছিলেন, কতটা ছিল? দেখেন, নিজেদের নিরাপত্তা দিতে হবে, এই চিন্তাটা আসলে এই একটা নির্বাচিত সরকারের আমলেও করতে হবে, এটা আমরা ভাবি নাই। একদিন আগেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই বাংলাদেশে পতিত স্বৈরাচারী শোষকের এবং শোষক গোষ্ঠীর অবস্থান আর হবে না, তখন তাকে আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। যখন আমার প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দেয়, তখন আমরা তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। যখন আমার ভাই কামরুজ্জামান রতন ভাই, উনি সবসময় ন্যায্যতার কথা বলেন, এই জন্য ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। কিন্তু একই সাথে কষ্টের আগে ক্ষোভে চোখের পানিও আটকে রাখতে পারি না যে আমার এই ভাইরা
এতদিন জুলুম সহ্য করেছেন, উনি কিন্তু ইলিয়াস আলীর কথা অনেকবার বলেন, মনে করেন, কারণ উনি নিজেও একজন একই রকম অত্যাচারের শিকার। সেই জায়গায় এসে আমরা কিন্তু আমাদের স্বাধীন বিচার বিভাগের যে দাবি, সেই দাবি আদায় হচ্ছে না। প্রশাসনিক কাঠামোতে যে স্বৈরশাসকের যারা শক্তি এখনো অবস্থান করছে, তাদের সরানোর দাবি এখনো আদায় হচ্ছে না। এই জায়গাগুলোতে আমাদের দুঃখ। আপনি দেখেন এনবিআর এর চেয়ারম্যান বসানো হয়েছে একেবারে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোককে, হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গায় এখন এই যেই আমরা হাদিকে হারিয়েছি, হ্যাঁ, সেই হাদিকে এই আমার রতন ভাইয়ের দলের অনেকে সহ্য করতে পারে না। এইটাই তো দুঃখ। অথচ সেই হাদি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, হাদি তো মরেই গিয়েছে, সে তো আপনার ক্ষমতার ভাগ আর নিতে আসবে না। তাকে এখনো কেন কেন সেই হাদিকে এখনো কিছু মানুষের চোখে বাঁধে, আমি বুঝি না। আচ্ছা, অ্যাডভোকেট হুমায়ুন, আমরা আজকের ঘটনা মানে যে ফেলাসা দিনে যে ঘটনাটা আমরা ঘটতে দেখলাম, সেই জায়গা থেকে আপনার এই বক্তব্যটা আমরা মানে এইভাবে আমি তাহলে পিক করছি যে আপনারা আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে অতটা ভাবেননি, কারণ আপনারা সরকারের উপর আস্থা রেখেছিলেন, তাই তো? আমরা আমাদের নিজস্ব কর্মীদের দ্বারা বেষ্টিত ছিলাম। ওই অবস্থায় এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন ওয়াজ প্রি ইনফর্মড। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে একটু বলি হুমায়রা আপা, একটু আমাকে দেন। জি একটু বলি, দেখেন এই কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহর উপর বিদেশে দেখেন এত একটা সভ্য সমাজ, এত ওয়েল প্রোটেক্টেড এবং আইন ওইখানে এত কিছু, তারপরে দেখেন যে পতিত স্বৈরাচার ওরা কিন্তু উৎপেতে থাকে। আমরা মনে করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের জুলাই চেতনাকে যদি আসলে আমরা ধারণ করি, এটা যে মানে যখন যে অবস্থা হোক এটাকে প্রতিকার করতে হবে এবং এটার প্রতিকারের মানসিকতা আমাদের যা যা করণীয় সবাই মিলে আমাদের একসাথে করতে হবে। একটা জায়গায় আসলে কিন্তু এখনো যদি আমরা জিরো টলারেন্স না দেখাতে পারি, এখনো যদি না পারি, ধরেন আজকে যারা এই জুলাই যোদ্ধাদের ফ্রন্টলাইনারদের উপরে বারংবার আক্রমণ করে, তারা তো আপনাদের এই যারা নির্বাচিত সরকারের ক্ষমতার মসনদকেও নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। অ্যাডভোকেট হুমায়ুন, একটা তথ্য আপনাকে জানাই, একটা তথ্য যদি আপনি অনুমতি দেন একটা জানাই, সেটা হচ্ছে জুলাই যোদ্ধা তো আসলে এখন সব রাজনৈতিক দল যারা ঠিক এই মুহূর্তে দেশের স্বার্থে আছে, পার্লামেন্টে আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেই জুলাই যোদ্ধা আছেন। তারা আছেন বলেই আসলে এই জুলাইটা হয়েছে, আমরা সেই জুলাইটার স্পিড ধারণ করার কথা বলতে পারি। কিন্তু আপনারা যখন বলছেন যে আপনাদের উপরে এরকম আক্রমণ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, প্রশাসনের সঙ্গে পতিত শক্তি একটা অ্যালাইন করছে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে সরকার এবং বিএনপির বিরুদ্ধেও অপপ্রচার চেষ্টা চলছে এবং তিনি সমস্ত নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলছেন। তাহলে দায়টা আপনি কাকে দেবেন? সরকার নিজেও তো সাফার করছে। এইটা নিয়ে আমি একটু বলি, ধরেন এই কথাটাই কিন্তু আমি বলছি যে যেই ঐক্যের ডাক প্রধানমন্ত্রী দিলেন, যেই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সেটা মুখের কথা না হয়ে যদি কার্যত প্রমাণিত হতো, তাহলে তো আমরা আমাদের সহযোদ্ধা যারা ছিল, জুলাইতে যাদের মধ্যে ঐক্য ছিল, তাদেরকে আমরা সন্দেহ করতাম না। একটা প্রশাসনের দায়িত্বে থাকা অবস্থায় একটা মাঠে কিভাবে বিদ্যুতের অভাব হয়, কিভাবে আলো চলে যায়, এটা তো একদিনের ঘটনা না। আমরা তো তাদেরকে বিশ্বাস করি যে ধরেন আমার যে এক্সট্রা নিরাপত্তা লাগবে, এই জিনিসটাও তো আমি ভাবতে চাই নাই। আমি কেন আমার সহযোদ্ধার বিরুদ্ধে দাঁড়াবো? আমি কেন আমার যারা সহযোদ্ধা ছিলেন, যারা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তাদের দিকে আঙ্গুল তুলবো? আঙ্গুল তো আমার তুলতে বাধ্য হতে হচ্ছে আমার, কারণ কাদেরকে সুযোগ দিতে গিয়ে, আমাদেরকে দমন করতে গিয়ে তারা কাদের সুযোগ দিচ্ছে, এটাও তাদের ভাবার বিষয় আছে। একদম। কিন্তু এই ব্যাপারটা বোধহয় একটু মানে আপনার স্টেটমেন্টটা বোধহয় একটু দ্বিতীয়বার বা তৃতীয়বার একটু ভাবার সুযোগ আছে কিনা। মানে 15 বছর ধরে একটা দেশে যা চলেছে, 4 মাসও হয়নি একটা সরকার, আপনি কিভাবে ফিল করলেন যে দেশটা এতটা নিরাপদ হয়ে গেছে যে আপনাদের নিজেদের নিরাপত্তা আপনারা ভাববেন না, সরকারের উপরে ছেড়ে দেবেন? এটা আসলে সত্যি করে একটা প্রশ্ন করে বটে। যাই হোক, আমি 16 বছর পরে এই প্রথম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার এসেছে। বুঝতে পারছি। আমি আসবো, অ্যাডভোকেট হুমায়ুন আসবো। আমি একটু সরব হাসান, আপনি পুরো বিষয়টা শুনলেন এবং শুরুতে আপনি একটা আস্থাহীনতার কথা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন খোদ সরকার এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে বলছে যে তাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, মানে নেতাকর্মীদের সাবধান হতে বলছেন, সতর্ক থাকতে বলছেন। এনসিপিরও ঠিক একই অবস্থা, সেখানে যারা জুলাই যোদ্ধা আছে তারা আনসেফ ফিল করছেন। মানে একজন আরেকজনকে আস্থাহীনতার জায়গা মনে হয় কিনা? আজকে আপনার টেলিভিশনে আরেকটি শিরোনাম এখানে আছে, সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জাতির সাথে বেইমানি করছে। আমার হাতে আছে, এটা নিয়ে আলোচনা করব। জি, এবং আরো বোধহয় কি কঠিন শব্দটা ব্যবহার করেছে, গাদ্দারি, বেইমানি। জি, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের যারা অংশীদার,
এনসিপি অংশীদার, বিএনপি অংশীদার, জামাত ইসলামী অংশীদার, বাম ছাত্র সংগঠনগুলো অংশীদার। মানে ফ্যাসিবাদের দোসররা ছাড়া বা ফ্যাসিবাদ ছাড়া সবাই এর অংশীদার। কিন্তু আজকে তারা এতটা বিভক্ত কেন? এতটা পরস্পরকে অবিশ্বাস করছে কেন? এতটা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছে কেন? সুতরাং এই যে সাভারের ঘটনাটি শুধু আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, এটি হচ্ছে এই রাজনৈতিক যে নিম্নচাপের বহিঃপ্রকাশ। যদিও সেটি হওয়া উচিত না। এখন যদি এরকম রাজনৈতিক অভিমত আসে যে এনসিপি মনে করে যে বিএনপি জুলাই সনদ টনদ কিছু বাস্তবায়ন করবে না, তারা তাদের মতো দেশ শাসন করবে বা আগের ফ্যাসিবাদী কায়দায় শাসন করবে, তাহলে তো তাদের প্রথম কর্তব্য হবে বিএনপির বিরুদ্ধে দাঁড়ানো। আবার বিএনপি যদি মনে করে, যেটি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, যে বিএনপি এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং এর বিরুদ্ধে একটা, তার মানে তো হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। হ্যাঁ, এখন তাতে সবচেয়ে লাভবান হবে কিন্তু অতীতের সরকার, যে সরকারকে আপনারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করলেন যে দলকে, সেই দল তো এই মারামারি দেখে, এই হানাহানি দেখে এবং পরস্পরের অবিশ্বাস দেখে তারা তো উৎসাহিত হবেই। কিন্তু সেটি কি করা উচিত? এখন এই যে জুলাই সনদ বাস্তবায়ন করছে কি করছে না, এবং পদযাত্রাটাও কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের, জুলাই জাদুঘর খুলে দেয় এবং জুলাই জাদুঘর খুলে দেওয়া, এবং সেটা বোধহয় 5 আগস্ট। প্রশ্নটা জুলাই সনদ না, প্রশ্নটা গণভোটের রায়। আচ্ছা, গণভোট, জুলাই সনদ, আচ্ছা গণভোট, সাংবিধানিক আদেশ এবং জুলাই জাদুঘর খুলে দেয়া, এটাও ছিল পদযাত্রার দাবি। সাংবিধানিক আদেশ এবং গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া। এখন বিএনপি তো একটা অবস্থান নিয়েছে, এনসিপি এবং জামাত ইসলাম একটা অবস্থান নিয়েছে। এখন এই যে রাজনৈতিক সমস্যাটা, এটা কিভাবে সমাধান হবে? একটা হতে পারে যে হ্যাঁ, পদযাত্রা করে সরকারকে বাধ্য করা যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আরেকটা হতে পারে আলোচনার মধ্য দিয়ে এটা একটা সমঝোতায় পৌঁছানো। কিন্তু সেই লক্ষণ দেখছি না। সংসদের 2টি অধিবেশন শেষ হয়ে গেছে, বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন একটা কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয়েছিল, বিরোধী দল এটি রাজি না। তারা বলছে যে আমরা সংশোধনে রাজি না, সংস্কার করতে হবে। এখন এটা সমাধানটা কিভাবে হবে? যদি আমরা ভোটাভুটিতে বিশ্বাস করি, তাহলে তো বিএনপি যা বলবে সেটা হবে, কারণ সংসদে তাদের 2/3 আসলে সমাধান কি করে হবে এটা যদি আমরা বের করতে পারি, দেশে তো আর কোনো সংকট থাকে না। না, এটা বের করতে হবে রাজনৈতিক নেতৃত্ব কি, একদম। না হলে কিন্তু আবার আমরা সেই চোরাগলিতে চলে যাব। অ্যাডভোকেট হুমায়ুনুর, আচ্ছা বলুন বলেন হুমায়ুনুর। এটা সমাধান কোথায় জানেন? এটা সমাধান হচ্ছে খুদ যারা সরকারে আছেন তাদের নিজেদের যে অঙ্গীকার, 31 দফার 1 নম্বর দফা, সেখানে ওনারা বলেছিলেন সংস্কার পরিষদ করবে। ওনাদের নিজেদের অঙ্গীকার, এটা বিএনপি তো ব্যাখ্যা দিয়েছে, এটা বিএনপির পক্ষ থেকে তাইলেই সমাধান হবে। এবং জনগণের অভিপ্রায় জনগণ গণভোটের মাধ্যমে জানিয়েছে, সেই অভিপ্রায় জনগণের কাছে যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে জনগণের জবাবকে তারা মেনে নিয়ে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করবে। এটাই সমাধান। আচ্ছা, কিন্তু হয় না যে পদযাত্রা হচ্ছে, দাবি আদায়ের লক্ষ্যে কথাবার্তা বলা হচ্ছে, সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে, এবং সেই দাবির একটা ফলাফলের জন্য অপেক্ষাও করা যেতে পারে। কিন্তু আমরা যখন কিছু রাজনৈতিক টার্মের বাইরে গিয়ে কিছু শব্দ প্রয়োগ করি, যেমন এখনই জাতির সাথে গাদ্দারি, বেইমানি, এই শব্দগুলো যখন আমরা প্রয়োগ করছি, এত গণমাধ্যমে সেটা কাভার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাইয়ের শক্তির মধ্যেই একটা আস্থাহীনতা তৈরি করে দেয় কিনা এই জাতীয় বক্তব্যগুলো? উত্তরটা হচ্ছে, যখন একটা গণভোট, যেই গণভোট আমার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঐকমত্য কমিশনে প্রস্তাব করেছেন এবং বলেছেন যে জনগণের অভিপ্রায় চূড়ান্ত, সেই গণভোটের রায়ের বিষয়ে যখন উনি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন হতে দিচ্ছিল না বলে
যা তখন আলোচনা হয়েছে সেইটা মেনে নিয়েছি। এখন হ্যাঁ 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 ওনারা ওনাদের অ্যাডভোকেট মতো হুমায়ুন, করে এটা নিয়ে আপনার সাথে আমার কথা হয়েছে। ওই যেদিন জায়গাটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে- পার্লামেন্টে এটা বলেছিলেন, সেই দিন রাতে আপনার সঙ্গে 71 জনের আমরা কানেক্ট হয়েছিলাম। সেই সময় আপনি এর ব্যাখ্যা দিয়েছিলেন, আপনি আপনার জায়গা থেকে সেই প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে শব্দগুলো, কঠিন কঠিন শব্দগুলো কখন প্রয়োগ হয়? যখন বিরোধী দল এবং সরকার দলের মধ্যে তুমুল অসহিষ্ণুতা দেখা দেয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কোনো আশাবাদ থাকে না, তখন প্রতিবাদের ভাষা হচ্ছে এগুলো। কিন্তু এখনই কেন আসলে এগুলো হচ্ছে আসলে? এই এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটা নির্বাচনের পর রাত না পোহাতেই আমরা যখন কথা উল্টে ফেলি, সেই কথাগুলো উল্টে ফেলার পর মানুষ কতটা প্রতারিত বোধ করলে এই ধরনের শব্দ নিজের সহযোদ্ধার ব্যাপারে আসতে পারে, সেটা জনগণের উপর ছেড়ে দিলাম। পরিষ্কার 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 করে অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন, এবং পুরোটা আপনি শুনলেন মাননীয় সংসদ সদস্য। যে বক্তব্যগুলো আসলে নাহিদ ইসলামের পক্ষ থেকে আসে, এনসিপির পক্ষ থেকে আসে, সেই বক্তব্যের পেছনের কারণটা আমরা স্পষ্ট। তারা চেয়েছিল সরকার এই গণভোটের রায়টাকে বাস্তবায়ন করবে। মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট পেয়ে সরকার শুরুতেই এই ভোটের রায়টাকে বাস্তবায়ন করবে। সংবিধানটাকে পুরোপুরি সংস্কারের জন্য যা যা করতে হয় বিরোধী দলের সঙ্গে বসে সেটা করবে। এবং তারা এক্সপেক্ট করেছিল পার্লামেন্টের প্রথম অধিবেশনে, ইনফ্যাক্ট যেদিন শপথ নেওয়া হয় সেদিন দুটো শপথ আসলে বিএনপি নেবে, এটা তাদের প্রত্যাশা ছিল। যেহেতু এগুলো হয়নি, সে কারণে তারা আসলে কঠিনগুলো শব্দ প্রয়োগ করছে। আপনি কি কোনো ব্যাখ্যা দিতে পারেন যে আসলে এই কথাগুলো তাদের মুখ থেকে এখনই বের হওয়াটা স্বাভাবিক? আপনি যদি এটা অস্বাভাবিক ভাবে আপনি যদি নিজে উপলব্ধি না করতেন, জি, তাহলে আপনি আমাকে নিজে কিন্তু এই এটা প্রশ্নটা আমার করতেন উপলব্ধি না, না। এটা কিন্তু সাধারণ মানুষের না, মন্তব্য থেকে সাধারণ পিক করে মানুষের বলছি। প্রতিনিধি, আপনি কিন্তু এটা সমাজের একটা প্রতিচ্ছবি, কিন্তু জি। একটা দর্পণ হিসাবে কিন্তু আপনার নিশ্চয় কানে এটা আসছে, আপনার বিবেক বোধ থেকে কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটা করলেন, কারণ আপনি সমাজের একটা অংশ। তার মানে আমি বলবো না যে আপনি বিএনপি করেন জি, কথাটা। এখন দেখেন হুমায়রা আপা, যতগুলো ইস্যু নিয়ে আমাদের এখন যে কথাটা হচ্ছে, কিছুদিন আগে তো ব্যাংক রেজলিউশন নিয়ে অনেক কথা হয়েছে না, অ্যাসালামকে ফিরিয়ে আনা হচ্ছে, কত কিছু। সৌরভ ভাই, ওই কথাটা না অত হলে কিন্তু দেখেন আইনটা পাস 18 হয়ে যেত। পর যে একটা আসলে আমাদের দেখেন এটা বাদ দিয়ে যেটা করা হলো পরবর্তীতে, এখন কি ওই প্রশ্নটা আসে যে এটা তো বিরোধী দলের কাজ, প্রতিবাদ ব্যাংকে করে যারা তারপর। লুণ্ঠন জি। করছে তাদেরকে দিয়ে আর বাংলাদেশে তাদের আসার সুযোগ থাকবে না। জি। আপনি সবকিছু দেখেন, পরবর্তীতে আসতে দেখেন এই যে জুলাই জাদুঘর নিয়ে এইটা খোলা হবে কিনা, বা এটা কেন খোলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু কম কথা বলেনি। এখন দেখেন ম্যাটার কিন্তু কিছু, এইটার ভিতরে যদি আপনি যান, আমি যাইনি বাট আমি যেটা শুনেছি জি, অদ্ভুত। এবং যারা এটা ডিজাইন করেছে, আসলে ওইখানে গেলে একটা যে জুলাই যোদ্ধাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ অটোমেটিক আপনার ভিতর থেকে কিন্তু ওই যে মানে মর্মস্পর্শী কতগুলো জিনিস কিন্তু চলে আসবে। কিন্তু দেখেন এটা 5ই এই জুলাইতে একটা দিন তারিখও তো লাগে। তারপর কার আন্ডার এটা হবে? এটা পূর্তমন্ত্রের আন্ডার হবে না তথ্যমন্ত্রের আন্ডার হবে? ম্যাটার অফ জাস্ট 2 থিংস। এইখানে কিন্তু এখন একটা সঠিক সমাধান আসলো। তো প্রতিটা জিনিসের জন্য আপনি নিজে বলেছেন 4 মাসের মধ্যে যে কোনো কিছু, ওনারা যেটি অবিশ্বাস, সন্দেহ বা বিএনপির আস্থার যে জায়গাটা, আমি মনে করি পার্লামেন্টে এটা সর্বোচ্চ জায়গা, এবং পার্লামেন্টের বাইরেও এখানে কথা হবে। এটা আমার মানে বিশ্বাসের দৃঢ়তার জায়গা থেকে আমি বলছি। আমি প্রত্যয়ী মানুষ, আত্মবিশ্বাসী মানুষ। আমি তারেক রহমানকে যতটুকু আমি জানি, সে প্রতিটা জায়গায় যেহেতু বাংলাদেশের মানুষকে উনি ভ্যালুস দেন, এবং এই ভ্যালুসটা এই পরিমাণ জুলাই যোদ্ধাদের প্রতি, উনি তো সবচেয়ে এফেক্টেড মানুষ ব্যক্তিগতভাবে দেখেন। তো সুতরাং তারেক রহমানের কাছ থেকে এমন কিছু আসবে না যেটা জনগণের পালসের বাইরে। এবং ওনারা যেইভাবে দাবিটা করতেছেন, না আমার এক কথা আমি এটা বলতে চাই যে আমার কথা একটাই, যে অপেক্ষা একটু করতেই হবে। নিশ্চয়ই আমরা যখন 31 দফা দিয়েছি, বলতে পারে প্রথম দফা, আর প্রথম দফার মানে যে ব্যাখ্যাটা এখানে সাংবিধানিক সংস্কার পরিচয় যেটা বলতেছেন, সব কিছুর কিন্তু ট্রান্সপারেন্ট এবং জাতিসে এখানে কিন্তু আমি ছোট করে বলি, ধরুন আপনার বক্তব্য নিয়ে অ্যাডভোকেট হুমায়ুনের হয়তো কোনো আপত্তি নেই, এনসিপির কোনো আপত্তি নেই, তারেক রহমানের প্রতি এনসিপির হয়তো ঠিক এই মুহূর্তে ক্ষোভ নেই, কিন্তু তারা কথাটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে নিয়ে। তিনি যে কথাগুলো বলেছেন আমরা মেনে নিয়েছি, এটা নিয়ে আমাকে বারবার আসলে এনসিপির পক্ষ থেকে এরকম আয়োজনে প্রশ্নটা শুনতে হয়। না, স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাদের তো অবশ্যই একজন দায়িত্বশীল মানুষ। তো রাজনীতিতে সব কথাই কিন্তু ধরে না। যেমন উনি আজকে বলেছেন জাতির সাথে বেইমানি করেছে। জি, তো আমি যদি আপনি আমাকে বেঈমান বলেন, পরবর্তীতে আপনার সাথে আর সম্পর্ক থাকারই কথা না। এই তুমি আমাকে ট্রেইটর বলছো, বেঈমান বলছো, না। রাজনীতি থেকে এটা একটা শব্দ বেরিয়েছে, কালকেই দেখবেন আবার উনার অবস্থান থেকে সেই ধরনের পরিবর্তন মানে হয়ে যাবে। সুতরাং
একটা যখন একটা অকারেন্স হয়, জি। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু বলে, হুমায়রা আপার আজকে আমাকে 10টা কথা বলুক, আমি রাজনীতিতে আসে আমার সহনশীলতা থাকতে হবে, আমার টলারেন্স থাকতে হবে, কিন্তু দিন শেষে আমার মনোভাবটা কি, আমার দলের মনোভাবটা কি। আমি তারেক রহমানের কথার বাইরে বা দলের নীতির বাইরে কি আমি কেউ থেকে কিছুই না। আমি এতটুকু বলছি, তারেক রহমান জুলাইয়ের চেতনাকে ধারণ করেন এবং উনি এই জ্ঞান মানে 17 বছরের একটা এফেক্টেড একটা লোক। এর থেকে কিন্তু এফেক্টেড আর কোন লোক নেই। ভাই হারাইছেন, মা হারাইছেন, উনি একটা অনিশ্চিত জীবনের মধ্যে এসে দায়িত্ব নিচ্ছেন। নিশ্চয়ই এমন কিছু দাবির বিরোধী দলের কাছে উনি এরকম কিছু মানে না মানা মানে এরকম কোন দাবির প্রতি উনি একবারে এরকম কোন রিজিট থাকবে না যেটার কারণে বিরোধী দল রাজনীতি করার সুযোগ পাবে, একদম আমার এবং হাতে রাজপথে নামার হ্যাঁ, সুযোগ পাবে। আমি স্থানীয় সরকার নির্বাচনের যেই ডেডলাইনের কথা বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে এই ইস্যুতে সবশেষ একটা মন্তব্য অ্যাডভোকেট হুমায়ুন নূরের কাছ থেকে নিতে চাই। এই প্রশ্নটা আসলে একটু আগে সোহরাব হাসানের পক্ষ থেকেও ছিল যে পতিত শক্তি যদি এতটা ঐক্যবদ্ধ হয় তাহলে জুলাইয়ের শক্তি কেন বিভক্ত হয়ে গেল? মানে একজন জুলাই যোদ্ধা আর একজন জুলাই যোদ্ধার বিরুদ্ধে কথা বলছে এবং এটা নিয়েও তালিকা নিয়েও নানা কথা হয়, বিভিন্ন জায়গায় যখন ইনভাইট করা হয় সেটা নিয়েও প্রশ্ন ওঠে যে ইনারা হয়তো বিভিন্নভাবে সুযোগ নিয়ে তারপর এখানে এসেছেন। এই বিভক্তিটা আসলে কেন? আচ্ছা, প্রথমেই যখন অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু এটা কোনো রাজনৈতিক ব্যানারে হয় নাই। অভ্যুত্থান হয়েছিল জনসাধারণের, সর্বসাধারণের সম্পৃক্ততায়। এই অভ্যুত্থানের স্পিরিটকে আমরা আস্তে আস্তে ডাইলুট করে ফেলেছি যখন এটার মধ্যে আমরা রাজনীতি ঢুকিয়েছি, রাজনৈতিক স্বার্থ ঢুকিয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য অবশ্যই থাকবে, কিন্তু আমি আবারও ওই জায়গায় ফিরে আসি যেখানে আমরা অভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ থাকতে পেরেছি। দেশ গড়তে আমাদেরকে এখনো সর্বদা ঐক্যবদ্ধই থাকতে হবে। আর যারা বলছেন যে পতিত শক্তি ঐক্যবদ্ধ বা শক্তিশালী, এটা একদম ভুল কথা। তারা শক্তিশালী হইলে 2-3টা ককটেল ফুটাইতো না, এই বিচ্ছিন্ন ভাবে হামলা করতো না। তারা শক্তিশালী না, ঐক্যবদ্ধতার কথা বলা হচ্ছে এই অর্থে যেটা হচ্ছে আপনাদের দিক থেকে এটা এসছে যে তারা আসলে যোগ সাজসে এই কাজগুলো করছে। তখনই প্রশ্ন ওঠে যে তাদের শক্তিটা কত বড় যে প্রশাসনিক ষড়যন্ত্রমূলক ভাবে সরকারি কাঠামোর ভিতরে থেকেই তারা এই ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারছে। কেন পারছে, কিভাবে পারছে, সেইটা দমন করতে আমার সরকার কি ব্যবস্থা নিবে এবং কত দ্রুততার সাথে নিবে, সেই জায়গাটায় কি কাজ করছে সেটার জবাব আমরা চাই।